আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একেএলএস অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান পড়ব। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান গত ক্লাসে অধ্যায় 13 পড়েছিলাম। আজকে পড়ব অধ্যায় 14। অধ্যায় 14টি হচ্ছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আজকে আমাদের অধ্যায়টির নাম কি? জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। এখানে আরেকটা কথা বলে নেই, তোমরা যারা ক্লাস দেখতেছো সবাই একটু খাতা কলম সামনে নিয়ে বসবে, কারণ আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এমন কিছু প্রশ্ন নেই যে প্রশ্নগুলি বিভিন্ন বছরে বিভিন্ন সালে পরীক্ষাগুলিতে আসছে, মানে পিএসসি পরীক্ষাতে প্রশ্নগুলি আসছে। তাই এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ থাকে। 2-3 বছর পর পর বা 1 বছর পর পর এই প্রশ্নগুলি আসে। আর এখন যে প্রশ্নগুলি দিব সবগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই সবাই খাতা কলম নিয়ে বসবে, যে জায়গায় বলবো সেই জায়গায় প্রশ্নগুলি লিখে নেবে। এখন দেখো, আজকে আমরা বলবো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। জনসংখ্যা, জনসংখ্যা মানেটা কি? জনসংখ্যা মানে হচ্ছে লোক সংখ্যা বা মানুষ। জনসংখ্যা মানে হচ্ছে মানুষ। আর প্রাকৃতিক পরিবেশ তো আমরা জানি। এখন এই যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিভাবে বাড়ছে, জনসংখ্যা বৃদ্ধি এবং এই জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি কি পরিমাণে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এরপরে তোমার এই জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের চাহিদাটা কেমন হচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়গুলি মূলত হচ্ছে জনসংখ্যা এবং মানুষের প্রাকৃতিক পরিবেশ নিয়ে। এখন দেখো, বিশ্বের জনসংখ্যা কি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, মানে বিশ্বের জনসংখ্যা কি হচ্ছে? প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বাকি জনসংখ্যার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবকিছু প্রয়োজন হচ্ছে। এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সবকিছুর প্রয়োজন হচ্ছে, তো এই বিষয়গুলিকে আমরা 3টা ভাগে ভাগ করে আজকে পড়বো। যে এখানে জনসংখ্যা বৃদ্ধি পেলে বা মানুষের চাহিদা বৃদ্ধি পেলে কি হয়, পরিবেশের উপরে এই জনসংখ্যায় কি ধরনের প্রভাব পড়ছে, আবার তোমার জনসংখ্যার সমস্যা সমাধানে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি কি ধরনের কাজ করছে, এই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা। দেখো, আমরা এখানে 3টি বিষয় লিখেছি। একটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা, 2 নম্বর হচ্ছে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব, 3 নম্বর হচ্ছে জনসংখ্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। এই যে 3টা বিষয়, এই 3টা বিষয় নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। এখন দেখো, জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি মানে কি? জনসংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে জনসংখ্যা বেড়ে যায়। জনসংখ্যাটা কি করা? বেড়ে যায়। এখন এই জনসংখ্যা বৃদ্ধির যে বিষয়টা, তুমি যদি পৃথিবীর বিশ্বের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবা 1800 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 100 কোটি। 1800 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 100 কোটি। 2000 সালে সেই জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 700 কোটি। দেখো জনসংখ্যা বৃদ্ধিটা কিভাবে হচ্ছে। 1800 সালে জনসংখ্যা ছিল 100 কোটি, সেই জনসংখ্যা 2000 সালে দাঁড়িয়েছে 700 কোটি। তাহলে দেখো এখানে কত বছর? 200 বছর। এই 200 বছরে আমাদের জনসংখ্যা কত বেড়েছে? 600 কোটি। তাহলে চিন্তা করে জনসংখ্যা বৃদ্ধির হারটা কি পরিমাণ বাড়ছে। যেখানে 1800 সালে ছিল 100 কোটি, 2000 সালে এসে সেটা দাঁড়িয়েছে 700 কোটি। 600 কোটি জনসংখ্যা প্রায় 200 বছরে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 200 বছরে বিশ্বের জনসংখ্যা বেড়ে প্রায় 600 কোটি বৃদ্ধি পেয়েছে। এখন এটা তো কিন্তু সারা বিশ্বের একটা চিত্র। এখন তুমি যদি আমাদের দেশের কথা চিন্তা করো, আমাদের দেশ স্বাধীন হয় 1971 সালে। তো 1970 সালে একটা আদমশুমারি হয়, যেখানে জনসংখ্যা গণনা করা হয়। সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7,60,00,000। 1970 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7,60,00,000। আর 2011 সালে আবার একটা আদমশুমারি হয়। আদমশুমারি হচ্ছে প্রতি 10 বছর বা 11 বছর পর পর একটা দেশের জনসংখ্যা নির্ণয় করে, একটা দেশের জনসংখ্যা কত সেটা বের করে। 2011 সালে সেই জনসংখ্যাটা এসে দাঁড়ায়
92,72,364 জন। 364 জন। দেখো 1970 আর 2011 কত বছর গেল মাঝখানে? মাঝখানে মোটামুটি 40 বছর। এই 40 বছরে 7,60,00,000 থেকে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,57,72,364 জন। তার মানে কি দ্বিগুণ, প্রায় দ্বিগুণ। এখানে দ্বিগুণ সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কত বছরে? 40 বছরে। 40 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কত? দ্বিগুণ পরিমাণ, দ্বিগুণ পরিমাণ। তুমি চিন্তা করো বাংলাদেশেও একই অবস্থা। বাংলাদেশ হচ্ছে একটি ছোট দেশ। এই দেশে যদি এই 40 বছরে এরকম ভাবে দ্বিগুণ পরিমাণে জনসংখ্যা বাড়ে তাহলে এটা কি অবশ্যই অসুবিধার একটা বিষয়। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যা আমরা এতক্ষণ দেখলাম যে জনসংখ্যা বৃদ্ধিটা কিভাবে পাচ্ছে। এখন আমরা দেখবো জনসংখ্যার ঘনত্বটা কি। জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। জনসংখ্যার ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। তাহলে প্রতি একক জায়গায় বসবাসরত কি? মোট জনসংখ্যা। প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। বসবাসরত মোট জনসংখ্যা। এখন দেখো এই বিষয়টাকে আরো ভালোভাবে বা স্পষ্টভাবে বোঝার জন্য প্রতি একক জায়গা মানে কি? প্রতি একক জায়গা মানে হচ্ছে ক্ষেত্রফল, কোন একটা জায়গার ক্ষেত্রফল। তখন বসবাসরত মোট জনসংখ্যা কি? ওই জায়গায় যে লোকগুলি বাস করবে সেই সংখ্যা দুটাকে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব। আবার বলছি, একটা এলাকায় বা মোট জনসংখ্যাকে, মোট একটা এলাকার মোট জনসংখ্যাকে ওই এলাকার ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে যেই মানটা পাবো সেটা হচ্ছে আমার ওই এলাকা বা ওই দেশের জনসংখ্যার ঘনত্ব। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্বটা নির্ণয় করা যায়। তাহলে আমি জনসংখ্যার ঘনত্বটাকে আমি কিভাবে লিখতে পারি? একটা এলাকার কি মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা, কোন এলাকার মোট জনসংখ্যাকে কি দ্বারা ভাগ করব? ভাগ করব ওই এলাকায়, যে এলাকার জনসংখ্যাটা নির্ণয় করব, জনসংখ্যার ঘনত্বটা নির্ণয় করব, ওই এলাকার ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। ক্ষেত্রফল দ্বারা ভাগ করব। তাহলে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। একটা উদাহরণ দেই। বাংলাদেশে লোক সংখ্যা বর্তমানে বা 2011 সালে বাংলাদেশের লোক সংখ্যা ছিল কত বলছিলাম? 14,72,7364 জন। আর বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন হচ্ছে 1,44,570 বর্গ কিলোমিটার। এই যে 1,44,570 বর্গ কিলোমিটার, এই সংখ্যাটাকে যদি তুমি বাংলাদেশের যেই বছরের জনসংখ্যা আছে তুমি নিবা, বা যেই বছরের জনসংখ্যা থেকে ঘনত্বটাকে তুমি নির্ণয় করবা, সেই জনসংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে তুমি পেয়ে যাবা সেই সময় ওই এলাকার জনসংখ্যার ঘনত্বটা কত। যেমন আমি বললাম বাংলাদেশের 2011 সালে যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যাকে ভাগ করবে কি দ্বারা? বাংলাদেশের মোট আয়তন দ্বারা। বাংলাদেশের মোট আয়তন তো আমরা জানি 1,47,570 বর্গ কিলোমিটার। আর 2011 সালে যে লোকটা ছিল, যেই মানটা ছিল কত বলছিলাম? 14,97,72,364 জন। ওইটা দ্বারা আমি আয়তনটাকে ভাগ করলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে বাংলাদেশের 2011 সালে জনসংখ্যার ঘনত্ব। ওই মানটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাবে যে আমাদের মানটা আসবে প্রায় 1015 জনের মতো। 1015 জনের মতো। আমি ভাগটা দেখাইলাম না, বাসায় করে নিও। আচ্ছা, এখানে আমাদের মানটা আসবে 1015 জনের মতো। 1015 জন কতটুকু এলাকায় বাস করবে? 1 বর্গ কিলোমিটার এলাকায় বাস করবে। তাহলে চিন্তা করো 1 বর্গ কিলোমিটার এলাকায় যদি 1015 জন বাস করে, অবশ্যই কি সেখানে জনসংখ্যার ঘনত্বটা অনেক বেশি হবে। আবার 1970 সালেরটাকে তুমি যদি ভাগ করো সেখানে আসবে 500
কিছু আসবে। মোট জনসংখ্যা দিয়ে যদি ক্ষেত্রফলটাকে ভাগ করো তখন এখানে 512 পাতা এরকম একটা মান আসবে। এই 1970 সালে যে জনসংখ্যাটা, সেই জনসংখ্যাটা 2011 সালে জনসংখ্যার ঘনত্বের চেয়ে অর্ধেক ছিল, আর এখন ঘনত্বটা বেড়ে গেছে। তো এই যে জিনিসগুলি, এটাই হচ্ছে আমাদের জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের এই সূত্রটা অবশ্যই 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 ভালো করে মনে রাখবা, এবং এটা থেকে অঙ্ক এখনো আসে নাই কোনোবার, তারপরে যদি আসে সেটা একটু দেখে নেবে। তোমাদের বইয়ের সাইডে বাংলাদেশে 1961 সাল, 1974 সাল, 1981 সাল, 91 সাল, 1 সাল, 2011 সাল, 2001 সাল, এখানে জনসংখ্যা কত ছিল সেগুলি দেওয়া আছে। তোমরা এগুলি একটু একটু করে রাখবা, যে যদি মানটা দেওয়া থাকে, মান দেওয়া থাকবে অবশ্যই, তোমাদের মোট জনসংখ্যা দেওয়া থাকবে, ক্ষেত্রফল দেওয়া থাকবে, তখন তোমরা জনসংখ্যার ঘনত্বটা খুব সহজেই বের করে নিতে পারবে। এখন দেখো, এই বললাম আমরা জনসংখ্যা বৃদ্ধি, মানে জনসংখ্যাটা কিভাবে বাড়তেছে, জনসংখ্যার ঘনত্বটা বাংলাদেশে অবশ্যই বেশি। এখন আমরা বলবো এই যে জনসংখ্যা বাড়তেছে, এই জনসংখ্যার সাথে আমাদের মানুষের চাহিদা কেমন, বা জনসংখ্যা বৃদ্ধির সাথে মানুষের চাহিদা কি ধরনের সম্পর্ক আছে। আমরা কি জানি, জনসংখ্যা বৃদ্ধি পেলে মানুষের চাহিদা বৃদ্ধি পাবে না কমবে? অবশ্যই বৃদ্ধি পাবে। মানুষ যখন বাড়বে মানুষের চাহিদাও বাড়বে, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বৃদ্ধি পাবে। এখন আমি তোমাদের এই অংশটা বলতেছি, মানুষের চাহিদা। হ্যাঁ, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বৃদ্ধি পাবে। মানুষের চাহিদা যখন বৃদ্ধি পাবে তখন চাপটা যায় কার উপর পড়বে? অবশ্যই প্রাকৃতিক সম্পদের উপর যায় চাপটা পড়বে। তাহলে এতে প্রাকৃতিক সম্পদের উপর চাপ পড়বে। বাড়তি চাহিদা মানুষের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এই যে মানুষের চাহিদা, বেশি চাহিদা যেগুলি আছে সেগুলি আমাদের জীবনে কি করে? বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। জনসংখ্যা যত বৃদ্ধি পাবে খাদ্য প্রয়োজন হবে, বস্ত্র প্রয়োজন হবে, বাসস্থান প্রয়োজন হবে, ভূমি প্রয়োজন হবে, ইত্যাদি সবকিছু প্রয়োজন হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে এই যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি সবগুলি কি ঘাটতি ঘটবে না? অবশ্যই সবগুলির ঘাটতি দেখা দেবে। এছাড়া তোমার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হবে, খুব দ্রুত সে বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তোমার প্রশ্ন হতে পারে, ম্যাডাম জনসংখ্যা বলে রোগ কেমনে বাড়বে? শুনো, রোগ কিভাবে বাড়বে। কারণ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জীবাণুগুলি দ্রুত ছড়ায়। কিভাবে ছড়ায়? একটা ঘরে, হ্যাঁ, কারো ধরো ভাইরাস জ্বর হয়েছে, তো ওই ঘরে 5 জন লোক বাস করতেছে, তো ভাইরাস জ্বরটা কিন্তু একজনের থেকে আরেকজনে যায়, বা ওই রুমে একটা রুমে 5 জন লোক রাতে ঘুমাইতেছে। ঘুমানোর সময় দেখা যাবে যে যার ভাইরাস জ্বর হয়েছে তার সাথে 5 জন লোক ঘুমাচ্ছে, কারণ তারা মানুষ বেশি, জায়গা কম, তো ওই 5 জনেরই দেখা যাবে যে সেই ভাইরাস রোগটা, মানে ভাইরাস জ্বরটা হচ্ছে। তার মানে কি, যেহেতু আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি, তাহলে রোগ বা জীবাণু সেগুলি কি অতিরিক্ত, মানে তাড়াতাড়ি বাড়বে, একজন থেকে আরেকজনের বডিতে তাড়াতাড়ি যাবে। তো এই যে জিনিসগুলি, এগুলি কিন্তু আমাদের জনসংখ্যার ঘনত্বের জন্যই হয়। আমাদের বর্তমান সময়ে সবচেয়ে মহামারী একটি রোগ হচ্ছে করোনা। তো এই করোনাটা কি হচ্ছে, করোনার যে ভাইরাসটা আছে সেটা কিন্তু জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। জনসমাগম কেন এড়িয়ে চলতে বলা হয়েছে? কারণ আমাদের দেশ হচ্ছে ছোট্ট একটা দেশ, এই দেশের জনসংখ্যার পরিমাণ হচ্ছে অনেক বেশি, মানে যতটুকু আমাদের ছোট্ট এই দেশটার মধ্যে দেখা যাচ্ছে যে মানুষের অনেক বেশি, জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। জনসংখ্যার ঘনত্ব বেশি বলে কিন্তু দেখা যায় যে আমাদের যে করোনার যে জীবাণুটা আছে সেটা দ্রুত একজনের থেকে আরেকজনে ছড়িয়ে যাচ্ছে। তো এজন্যই কিন্তু বলা হয় যে জনসংখ্যা বেশি হলে জীবাণুগুলো খুব দ্রুত ছড়ায়। তাহলে এরপরে আর কি সমস্যা হয়? চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রেও সুযোগ কমে যেতে পারে। যেমন এখন একজনের 10টা বাচ্চা, ধরো একটা লোকের 10টা ছেলে, 10টা ছেলেকে পড়াইতে তার প্রচুর টাকা লাগবে, স্বাভাবিক বিষয়, কারণ 10টা ছেলেকেই পড়াবে, 10টা ছেলেকে সে গ্রাজুয়েট বানাবে, তখন কি তার 10টা ছেলের পিছনেই টাকা ঢালতে হবে। তাহলে কি 10টা ছেলেকে ওই একটা লোকের পক্ষে পড়ানোটা কঠিন হয়ে যাবে। এরকম ভাবে তোমার শিক্ষার সুযোগটা কমে যাবে। দেখা যাবে বড় ছেলে বা মেজো ছেলেকে দেশে অন্য কাজ করাচ্ছে, বাকি 8 জনকে সে পড়াচ্ছে, তার মানে কি আমাদের 2 জনের শিক্ষার সুযোগ কমে গেল। আবার তোমার চিকিৎসার ক্ষেত্রেও সেই একই অবস্থা, যে একজন ডাক্তার একসাথে 50 জন রুগী আসছে, 50 জন রুগীকে ডাক্তারকে আস্তে 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 দেখা সম্ভব? একজন ডাক্তারের কাছে দিনে দেখা যায় 500 জন, 60 জন, 100 জন রুগী আসছে। তো এই যে 100 জন রুগীকে যখন একজন ডাক্তার দেখবে, তখন কি 100 জন রুগীকে অনেকটা সময় নিয়ে দেখা কি সম্ভব?
মানুষ তো একজনই, তো এতগুলি রোগী দেখতেও দেখা যাবে যে সে একটা তাড়াহুড়া করবে এবং এটা করেও, বাস্তবতা যেটা সে এটা করেও। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সে চিকিৎসা সুবিধাগুলিও আমাদের অনেক কমে যাবে। এই সবকিছু কিন্তু হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য। এরপরে হচ্ছে ব্যবহারের জন্য যে প্রাকৃতিক সম্পদ আছে সেটার পরিমাণ কমে যাবে আমাদের ব্যবহারের জন্য। এখন একটা চুলায় আমি একা রাখতাম, এখন ওই বাড়িতে 5টা ফ্যামিলি 5বার রান্ধিছে, তাহলে কি প্রাকৃতিক সম্পদটা কমে যাচ্ছে না? এভাবে ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণটাও কমে যাবে। এই হলো আমাদের জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা। তাহলে মানুষের চাহিদা যত বাড়বে, জনসংখ্যা যত বাড়বে, মানুষের চাহিদা তত বৃদ্ধি পাবে। 2 নম্বর ছিল পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। পরিবেশের উপর এখানে এর আগে একটা প্রশ্ন দিব। আমরা এই যে জনসংখ্যার চাহিদা বললাম যে জনসংখ্যা ও মানুষের চাহিদা, সেখান থেকে 2টি প্রশ্ন দিব। প্রশ্ন 2টা আগে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কি? জনসংখ্যার ঘনত্ব কি বা কাকে বলে? সূত্র আকারে লিখবা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে জনসংখ্যার ঘনত্ব কি। 2 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট 2টি সমস্যা কথা লিখো। জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট 2টি সমস্যা। সৃষ্ট 2টি সমস্যার নাম লিখো। সৃষ্ট 2টি সমস্যার নাম লিখো। এছাড়া আরেকটা প্রশ্ন আছে যে জনসংখ্যার ঘনত্ব বাড়লে জীবাণু দ্রুত ছড়ায় কেন? জনসংখ্যার ঘনত্ব বাড়লে জীবাণু দ্রুত ছড়ায় কেন? জীবাণু দ্রুত ছড়ায় কেন? আচ্ছা দেখো, এখানে 3টা প্রশ্ন আছে। আমি যে একটু আগে যে টপিকটা পড়াইলাম কি জনসংখ্যা বৃদ্ধি ও মানুষের চাহিদা, সেখান থেকে জনসংখ্যার ঘনত্ব কি, জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট 2টি সমস্যা লিখো। জনসংখ্যার ঘনত্ব বাড়লে জীবাণু দ্রুত ছড়ায় কেন? এই 3টা প্রশ্ন বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় আসছে, তাই এই প্রশ্নগুলি তোমরা পড়ে নিবে। এরপরে আমি যেটা বলছিলাম যে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, এই জনসংখ্যা বৃদ্ধিটা কি আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলছে না? অবশ্যই ফেলছে। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবটা হচ্ছে ব্যাপক প্রভাব পড়ছে আমাদের এই পরিবেশের উপর। যেমন ধরো, এই অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের বাড়তি খাদ্যশস্য উৎপাদন করতে হয়, পশুপালন করতে হয়। তো বাড়তি খাদ্যশস্য উৎপাদন এবং পশুপালনের জন্য দেখা যায় আমাদের যে বনগুলি আছে, বনগুলিকে কেটে উজাড় করে দেওয়া হচ্ছে। বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা তৈরিতেও অধিক জমি ব্যবহার করে। তো এই জমিগুলি কই থেকে পাবো? এই জমিগুলি দেখা যায় যে আমাদের যে বনভূমি আছে সেই বনভূমিগুলি কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে এবং সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে, রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, কলকারখানা তৈরি করা হচ্ছে। তাহলে দেখো, এই যে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট, কলকারখানা, এগুলো আমরা কেন তৈরি করছি? কারণ হচ্ছে যে আমাদের জনসংখ্যা বেশি, আমাদের রাস্তা বেশি লাগবে, আমাদের বাড়িঘর বেশি লাগবে। অল্প বাড়িতে এতগুলি মানুষ থাকতে পারবে না। তো এইগুলি করার জন্য আমরা কি করছি? বনভূমিটাকে ধ্বংস করে ফেলছি। যদি আমি বনভূমিটাকে ধ্বংস করে ফেলি বা বনভূমি এই যে ধ্বংস হচ্ছে, এর জন্য আমাদের সবচেয়ে বেশি পরিবর্তিত হচ্ছে বাস্তুসংস্থান। বাস্তুসংস্থানটা আমাদের পরিবর্তিত হচ্ছে। এছাড়া তোমার জীবের যে আবাসিক স্থল আছে,
আবাসিক স্থলগুলি ধ্বংস হচ্ছে এবং জীব ধীরে ধীরে কিছু কিছু জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আগে একটা সময় দেখা যেত যে অনেক জায়গাতেই, যেমন ধরো যে আমাদের সুন্দরবনে প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, এখন কিন্তু নাই। এখন হাতে গোনা কয়েকটা আছে। কেন আছে? কারণ হচ্ছে ওই সুন্দরবনের গাছগুলি কেটে ঘন বনটাকে পাতলা বন করে ফেলছে, শিকার করছে মানুষ। এই যে কাজগুলি করতেছে, ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশের উপর একটা প্রভাব পড়তেছে। আস্তে আস্তে জীবের আবাসিক স্থলগুলি ধ্বংস হয়ে যাচ্ছে, তারপর তোমার জীবগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এছাড়া বনভূমি ধ্বংসের ফলে আরো দুইটা জিনিস ঘটে, একটা হচ্ছে ভূমিক্ষয়, একটা হচ্ছে ভূমিধস। ভূমিক্ষয় হচ্ছে, আরেকটা হচ্ছে ভূমিধস হচ্ছে। এই বনভূমি যখন কেটে ফেলা হচ্ছে তখন তোমার ভূমিক্ষয় হচ্ছে আর ভূমিধস হচ্ছে। ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের কেন হচ্ছে, ভূমিক্ষয় ভূমিধস, এগুলি হচ্ছে আমাদের এই যে গাছ কেটে ফেলছি বা আমাদের বনগুলিকে কেটে উজাড় করে ফেলছি, এর জন্য এগুলি হচ্ছে। তাহলে কি এই যে বনভূমি কেটে ফেলছি, ভূমিক্ষয় হচ্ছে, ভূমিধস হচ্ছে, এগুলি কি পরিবেশের উপর প্রভাব পড়ছে না? এই প্রভাবগুলি কেন পড়ছে? জনসংখ্যা বৃদ্ধির ফলেই তো পড়ছে। জনসংখ্যা বাড়ছে, সেখানেই তো আমাদের বনটা কাটতে হচ্ছে। এটা গেল আমাদের বনভূমির ক্ষেত্রে। আবার তুমি যদি চিন্তা করো মানুষ বাড়তেছে, তাহলে খাদ্যের চাহিদা বাড়তেছে। খাদ্যের চাহিদা বাড়ার জন্য কৃষি ক্ষেত্রে কি করতেছে? কৃষি ক্ষেত্রে উৎপাদনটা ভালো করতে হবে। কারণ আগে আমার 1 কেজি চাল হলে চলতো, এখন আমার 5 কেজি চাল লাগতেছে। তো কৃষকদের উপর তো সেই চাপটা পড়তেছে যে আপনারা বেশি ফসল উৎপাদন করেন। তো এখানে দেখা যাচ্ছে কৃষি ক্ষেত্রে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদনের জন্য তারা রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে। তারা কি ব্যবহার করছে? এক হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করছে, রাসায়নিক সার, আরেকটা হচ্ছে কীটনাশক ব্যবহার করছে, কীটনাশক। এই যে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করছে, এগুলি তো অবশ্যই আমাদের পরিবেশের জন্য ভালো না। অতিরিক্ত রাসায়নিক সার যখন জমিতে দেওয়া হয় বা অতিরিক্ত কীটনাশক যখন তোমার জমিতে দেওয়া হয়, তখন দেখা যায় যে এই অতিরিক্ত জিনিসগুলি ব্যবহার করার ফলে আমাদের মাটিটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা মাটিটা দূষিত হচ্ছে। এই দুটো জিনিস যখন তুমি অতিরিক্ত মাত্রায় দিবা, তখন দেখা যাবে মাটি দূষণ করবে, তখন তোমার মাটি দূষণ করবে। এখন এইগুলি যখন মাটিতে থাকবে, জমিতে থাকবে, যখন বৃষ্টি আসবে, তখন দেখা বা বন্যা আসবে, তখন দেখা যাবে এই মাটির পানি, মাটিতে যে অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশক আছে, সেগুলি মাটি থেকে মানে জমি থেকে এসে নদী বা সমুদ্রে পড়বে, নদী বা সমুদ্রে পড়বে। তো নদীতে পড়া মানে কি? পুকুরে, নদী বা পুকুরে বা সমুদ্রে পড়বে। তো এই যে নদীতে পড়তেছে, নদীতে পড়া মানে কি? রাসায়নিক সার আর কীটনাশকগুলি আমাদের নদীতে পড়তেছে। তার মানে আমাদের নদীর যে পানি আছে বা আমাদের যে পানিটা আছে, সেই পানিটাও দূষিত হচ্ছে। তাহলে পানি দূষণের জন্য এই দুইটা জিনিস দায়ী। এই দুইটা জিনিস, রাসায়নিক সার, কীটনাশক, পানি দূষণের জন্য যেমন দায়ী, মাটি দূষণের জন্য ঠিক তেমনভাবেই দায়ী। এরপরে দেখো আরেকটা জিনিস, জীবাশ্ম জ্বালানি। আমরা কি জানি? আমরা ইয়াতে পড়ছি, তোমার 13 অধ্যায় 12 অধ্যায় জীবাশ্ম জ্বালানি সম্পর্কে পড়ছিলাম, 13 অধ্যায় মনে পড়ছিলাম। তো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং কলকারখানার পণ্য তৈরি করা হয়। জীবাশ্ম জ্বালানিগুলি পুড়িয়ে আমাদের কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং কলকারখানার পণ্য তৈরি করা হয়। মানুষ যাতায়াতের জন্য যেই তোমার যানবাহনগুলি ব্যবহার করে, সেখানে কিন্তু জীবাশ্ম জ্বালানি কি করা হয়? ব্যবহার করা হয়। কলকারখানা এবং যানবাহন থেকে এই যে জীবাশ্ম জ্বালানি আমরা ব্যবহার করছি, সেখান থেকে নির্গত হয় হচ্ছে ক্ষতিকর একটা গ্যাস। নির্গত হচ্ছে কি? ক্ষতিকর গ্যাস। নির্গত হয় হচ্ছে ক্ষতিকর গ্যাস। এই যে ক্ষতিকর গ্যাসটা যে নির্গত হচ্ছে, এই নির্গত ক্ষতিকর গ্যাসটা কি করছে? কোথায় যাচ্ছে? এই নির্গত ক্ষতিকর গ্যাসটা অবশ্যই বাতাসে যাচ্ছে। অবশ্যই কোথায় যাবে? বাতাসে যাবে। এই যে বাতাসে যাচ্ছে, তাহলে সে তো ক্ষতিকর গ্যাস, সে বাতাসে যাচ্ছে। তার মানে কি? বাতাসটাকে সে দূষিত করছে, বায়ুটাকে সে দূষিত করছে। তাহলে দেখো, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে আমার পানি দূষণ হলো, মাটি দূষণ হলো, বনকে উজাড় করে ফেললাম, এরপরে এখন আবার বায়ু দূষণ হচ্ছে। এই যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের ফলে কি হয় জানো? বায়ু দূষণের ফলে এসিড বৃষ্টি হয়, পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। পৃথিবীর উষ্ণতা কেন বেড়ে যায়? আমরা 12 অধ্যায়ে পড়ছি। তো ওইখানে কি আমাদের ক্ষতিকর গ্যাসগুলি ছিল না? তো এখানেও দেখা যায় যে এই নির্গত ক্ষতিকর গ্যাসগুলি আমাদের কি করে? উষ্ণতা বৃদ্ধি করে, এসিড বৃষ্টি সৃষ্টি করে। এখান থেকে 2-3টা প্রশ্ন দিব, একটু দেখেন। ভূমিক্ষয়ের একটি
নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব। প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব। তিন নম্বর হচ্ছে অ্যাসিড বৃষ্টির দুটি কারণ লিখো। অ্যাসিড বৃষ্টি, যেটা আমি বললাম যে কেন অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টির দুটি কারণ লিখো। এগুলি শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, সব ধরনের কোশ্চেন মিলিয়ে কিন্তু প্রশ্ন করে দিচ্ছি। বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি প্রভাব লিখো। বনভূমির উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি প্রভাব লিখো। এরপরে হচ্ছে বনভূমি সংরক্ষণের তিনটি প্রভাব লিখো। বনভূমি সংরক্ষণের এই প্রশ্নের সাথে বনভূমি সংরক্ষণের তোমার তিনটি পরামর্শ দাও। বনভূমি সংরক্ষণে তোমার তিনটি পরামর্শ দাও। বনভূমি সংরক্ষণে তোমার তিনটি পরামর্শ দাও। আবার বলছি, এই যে প্রশ্নগুলি আমি দিচ্ছি, এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন সালের প্রশ্ন এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ ভাইবো না যে এমনি ম্যাডাম প্রশ্নগুলি দিচ্ছে, প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন সালে আসছে এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলি অবশ্যই বাসায় শিখবে। এখন আমাদের সর্বশেষে আছে জনসংখ্যার সমস্যা সমাধান ও বিজ্ঞানের প্রযুক্তি ও বিজ্ঞানের ব্যবহার। জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। 3 নম্বর ছিল আমাদের জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। এই যে জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক পরিবেশের যে ক্ষতিগুলি তোমাদের দেখালাম, তো এগুলি কিন্তু বিজ্ঞান অনেকটাই এই সমস্যাগুলির সমাধান করছে। বাড়তি মানুষের চাহিদার জন্য মানুষ কি করছে, চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদন করছে। হ্যাঁ, মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে অধিক ফসল উৎপাদন করতে পারছে। এখানে আমাকে কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে না। এখানে আমি যেটা করতেছি যে অত্যাধুনিক যে কৃষি যন্ত্রপাতি আছে সেগুলি আমরা ব্যবহার করার কারণে কম সময়ে বেশি খাদ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। আমাদের আরেকটা জিনিস যে রাসায়নিক সার, এইটার পরিবর্তে বিজ্ঞান আরেকটা জিনিস আবিষ্কার করছে, সেটা হচ্ছে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তিটা হচ্ছে এই জৈব প্রযুক্তির মাধ্যমে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা সম্ভব হয়েছে। তো এই যে দেখো, এই যে জিনিসটা বললাম যে আমাদের খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার এবং কীটনাশকের পরিবর্তে বিজ্ঞান এটা আবিষ্কার করছে। তাহলে এইটা কি আমরা বেশি ফলপ্রসূ হচ্ছি, আমাদের পরিবেশে কম দূষিত হচ্ছে। এরপরে দেখো, বিজ্ঞান প্রযুক্তি অনবায়নযোগ্য যে সমস্ত শক্তি আছে, মানে আমাদের যে জীবাশ্ম জ্বালানির কথা তোমাদের একটু আগে বললাম যে বিভিন্ন গ্যাস নির্গত হয়, এগুলি কি আমাদের অনবায়নযোগ্য শক্তি। এই অনবায়নযোগ্য শক্তি সংরক্ষণে শক্তির ব্যবহার কমিয়ে এই অনবায়নযোগ্য শক্তিগুলির ব্যবহারটা কিভাবে কমানো যায়, এই শক্তির ব্যবহার কমিয়ে এবং দূষণ কমাতে সাহায্য করছে আমাদের এই বিজ্ঞান। মানুষ কি করছে, সৌর প্যানেলের মতো প্রযুক্তি আবিষ্কার করছে। সৌর প্যানেল কি একটা নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তিটা কেমন, যে সে বারবার পাবো। তো সূর্যের শক্তি যেটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু কি করবে, বিদ্যুৎ উৎপাদন করবো ঠিকই, কিন্তু সেটা আমার পরিবেশের কোনো ক্ষতি করবে না। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে
কাজ করে। এরপরে আবার দেখো বিভিন্ন, এছাড়া আরেকটা বলছিলাম জীবাশ্ম জ্বালানি দিয়ে গাড়ি চলে, বিভিন্ন ধরনের গাড়ি চলতে তেল ব্যবহার করা হয়, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। তো বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য একটা নতুন প্রযুক্তি আবিষ্কার করছে, সেটা হচ্ছে তোমার হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়ি, এই হাইব্রিড গাড়িটা তোমার তেল ও বিদ্যুৎ দুইটা দ্বারাই চলে, তেল দ্বারাও চলে, বিদ্যুৎ দ্বারাও চলে, দুইটা জিনিস দ্বারাই আমাদের এই হাইব্রিড গাড়িটা চলে, যেটা আমাদের যে উপর জ্বালানি চলতে পারে, যে জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমাতে আমাদেরকে বিশেষ ভূমিকা পালন করে, বা এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা আমাদের ব্যবহারের মানে কমাতে পারে, বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখে। তাহলে দেখো বিজ্ঞান জনসংখ্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষিক্ষেত্রে আমি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছি, অনবায়যোগ্য শক্তির ক্ষেত্রে আমি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছি, বিভিন্ন গাড়ি চালানোর জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে আমরা কি করছি, এই বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছি। এছাড়াও আরো অনেক কাজে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা হয়। বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা, এই যে বিজ্ঞান, এখন তুমি যদি বিজ্ঞান না শিখো তাহলে তো হবে না, এই সব কিছুর পরে তোমাকে বিজ্ঞান শিখতে হবে। এই জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কারণে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কি করবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান থাকা বা শিক্ষা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা মানুষের আচরণের পরিবর্তন করে, বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান এই প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও ব্যবহৃত হয়। এখান থেকে দুইটা প্রশ্ন দিব আমি, প্রশ্ন দুইটা একটু লেখো। হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লিখো, হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লিখো। হাইব্রিড গাড়ি দুই নম্বর হচ্ছে জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখে। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে অবদান রাখে, চারটি বাক্যে লিখুন। এই হচ্ছে আমাদের এখান থেকে সর্বশেষ দুটি প্রশ্ন। আজকে ক্লাস মোটামুটি আমরা এইটুকুই। আরেকটা বিষয় তোমাদের বলি, আজকে কিন্তু আমরা একদম শেষের অধ্যায় পড়লাম, মানে আমাদের বিজ্ঞান বইটা শেষ হয়ে গেল। তাই তোমরা এই অধ্যায়টা খুব ভালো করে পড়বা, বাসায় সবাই পড়াশোনা করবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশায় ব্যক্ত করে আমি আমার ক্লাসটি শেষ করছি।